স্যার বলতো যে তুমি কতটুকু পারো সেটুকু আমার দেখার দরকার নেই, আমি জিরো থেকে শুরু করবো এবং তোমাদের হিরো বানাবো। আলহামদুলিল্লাহ আমি হয়েছি। আলহামদুলিল্লাহ এখন হিরো হয়ে পাশে আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমরা আশিকস ইংলিশ সলিউশনের সফলতার গল্পে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকে আমরা সফলতার গল্পে যার সফলতার গল্প শুনবো সে আমাদের খুব কাছের একজন প্রিয় স্টুডেন্ট, খুব কাছের ছোট ভাই আমির হামজা। ওর সাথে আমাদের দীর্ঘ পথ একটা চলা। আজকে আমার কথা থেকে ওর কথায় আমরা বেশি শুনবো। আমি প্রথমে আমির হামজাকে রিকোয়েস্ট করবো যে ওর পরিচয় দিতে এবং ও কোন কোন ইউনিভার্সিটিতে চান্স পাইছে, কত কত পজিশনে, সেগুলো যেন আপনাদের সাথে একটু শেয়ার করে। আমির হামজা প্লিজ। আমার নাম মোহাম্মদ আমির হামজা। আমি রাজশাহী সরকারি সিটি কলেজের এক্স স্টুডেন্ট। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সি ইউনিটে 147তম হয়েছি, বি ইউনিটে 278তম হয়েছি, জগন্নাথ ইউনিভার্সিটির বি ইউনিটে 554তম এবং ডি ইউনিটে 229তম হয়েছি। আর সর্বশেষ রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটে 18তম হয়েছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো অর্থাৎ 18তম মানে আমরা মন খুলে বলতে পারি যে তুমি ল নিচ্ছ নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের লয়ের একটা স্টুডেন্ট, আমরা লয়ের আরো স্টুডেন্ট নিয়ে এসে গল্প করবো ইনশাল্লাহ। এটা যে শুরু, আমরা ট্রাই করবো কন্টিনিউয়াসলি এইভাবে একজন একজন করে নিয়ে আসা গল্প করা। হ্যাঁ। এখন হামজা তোমার কাছে আমার একটা জিনিস জানার, সেটা হচ্ছে এই তোমার অ্যাডমিশন জার্নিতে, এটা অ্যাডমিশন জার্নি তো বাংলাদেশি স্টুডেন্টের সবচেয়ে টাফ একটা জার্নি। জি। তোমার এই অ্যাডমিশন জার্নিতে আশিকস ইংলিশ সলিউশনের সাথে এবং আমার সাথে তোমার রিলেশনশিপ এবং আমাদের যে পথ চলা, এটা যদি তুমি তোমার জুনিয়রদের কাছে একটু ক্লিয়ার করে তুলে ধরতা। আসলে আশিক ইংলিশ সলিউশনের সাথে আমার পথ চলার কথা যদি আমি বলি, তাহলে এক্ষেত্রে একটা জিনিস আমি প্রথমে বলে দিতে চাই যে আমি ইংরেজিতে মোটামুটি একদম আগে থেকেই দুর্বল। দেখা যাচ্ছে যে স্কুল লাইফে আমার যে সকল টিচাররা ছিল তারা আমাকে ভালো করে পড়ানোর চেষ্টা করেছে, তবে আমি তাদের ফাঁকি দিয়েছি। ঠিক এই কারণেই আমি ইংরেজি সাবজেক্টটাকেই ভয় পেতাম, খুব ভয় পেতাম। তো আমি রাজশাহী সরকারি সিটি কলেজে যেহেতু লেখাপড়া করেছি, এখানে টেস্ট পরীক্ষা হয়েছে আমার এইচএসসি পরীক্ষার আগে। টেস্ট পরীক্ষায় আমি ইংরেজিতে 44 পেয়েছিলাম। এটা আমাকে খুবই আঘাত দিয়েছিল যে আমি মোটামুটি আমাদের এলাকার একজন ভালো শিক্ষার্থী হিসেবে সকলে আমাকে জানে। আমি সেই আসলাম, মানে আমার এলাকার নাম ডাকনাম হচ্ছে আসলাম, এখানে যদিও সবাই হামজা নামেই চেনে। তো ওখানে আমি রাজশাহী সরকারি সিটি কলেজে ইংরেজি টেস্ট পরীক্ষায় 44 পাওয়ার কারণে আমি আসলে ভেঙে পড়ি ভিতর থেকে। পরে আমার বন্ধু ফরহাদ, ওর মাধ্যমে আমি স্যারের কাছে আসি এবং আসার পরে স্যার প্রথম ক্লাসে যেভাবে ক্লাস নিছিল ওই ক্লাসটা দেখে আমি ইমপ্রেসড হয়ে যাই। ইমপ্রেসড হওয়ার কারণ মূলত যদি বলি, স্যারের পড়ানোর স্ট্র্যাটেজি, তারপরে আমাদের বোঝানো, আমরা যাতে বুঝতে পারি। স্যার সবচেয়ে ভালোভাবে চেষ্টা করতো আমরা যাতে পড়াটা সুন্দরভাবে বুঝতে পারি। এই কারণে স্যার বিভিন্ন সময় বিভিন্ন গল্প করতো, আমাদের মোটিভেট করতো যাতে আমরা ভেঙে না পড়ি। এবং আমি তো ভর্তি হয়েছিলাম মূলত প্রি অ্যাডমিশন ব্যাচে। এটা হচ্ছে ফাইনাল প্রিপারেশন, অ্যাডভান্স অ্যাডমিশন যেটার বলে। তো এখানে ভর্তি হওয়ার পরে ওই যে আমি বললাম ইংরেজিতে 44 পেয়েছিলাম, আমার নিজের মধ্যে একটা কনফিডেন্স হয় যে আমি ইংরেজিতে ইনশাল্লাহ ভালো করব ইনশাল্লাহ। এবং ঠিক এই কারণে আমার ইংরেজিতে এইচএসসি পরীক্ষায় এ প্লাস আসছিল না, তবে 144 মার্ক আসছিল। যদি 144 মার্ক মানে অর্ধেক করলে কত হয়? 72। তার মানে বোঝা যাচ্ছে যে আমি যে 44 পাওয়া স্টুডেন্ট সে প্রায় প্লাসের কাছাকাছি চলে গেছে। তো এই ক্ষেত্রে আমার ইংরেজি এটা মোটামুটি আমি কনফিডেন্স পাই। তারপরে দেখা যাচ্ছে অ্যাডমিশন জার্নি স্যারের কাছে কনফিডেন্স আসে যে চেষ্টা করলে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এরকমই। আমার এইচএসসি পরীক্ষার পরে যখন অ্যাডমিশন জার্নি স্যারের হাত ধরে আবার শুরু করলাম, তো ক্লাসের প্রথম দিন স্যার আমাদের একটা গল্প বলছিল যে তোমরা এই পটি বলে ওইটা
কুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা, পাপ্পি। কুকুরের পাপ্পি, কুকুরের বাচ্চা, হাতির বাচ্চা। হ্যাঁ কুকুরের বাচ্চা এবং হাতির বাচ্চার একটা গল্প বলছিল যে কুকুর 6 মাস অন্তর অন্তর বাচ্চা দেয়, বাট হাতি দেয় হচ্ছে 18 মাস পর। তবে হাতি যখন বাচ্চা দেয় তখন মাটি অনুভব করতে পারে যে কিছু একটা পড়লো। মানে বিষয়টা হচ্ছে যে আমার বিভিন্ন কোচিং এ খুব ভালো করতে হবে তা না, আমি জায়গা মতো যাতে ভালো একটা ফল দিতে পারি সেইটাই আমার জন্য কার্যকর হবে। আলহামদুলিল্লাহ আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেটা দেখিয়েছি, আল্লাহ আমাকে সেটা পাওয়াইছে আর কি, আলহামদুলিল্লাহ। আবার ক্লাসের যদি আমি দু একটা কথা বলি, এটা আসলে না বললেই নয়, কারণ ক্লাসে যেদিন স্যার ভার্ব পড়ে আমার মনে আছে যে স্যার চৌধুরী সাহেব দিয়ে চৌধুরী সাহেবের পরিবার, এটা হচ্ছে বংশবৃদ্ধি চৌধুরী সাহেবের পরিবার দিয়ে পুরো ভার্ব শেষ করে দিল। এবং আমি এখন পর্যন্ত ভার্বের কোনো কোশ্চেন আসলে যে আমি ভুল করব এরকম হতে পারে না। এবং রাজশাহী ইউনিভার্সিটির আমি প্রায় আমার আব্বা মারা যায় হচ্ছে ডিসেম্বরের 25 তারিখে, তারপরেই 18 তারিখে, ডিসেম্বর মাসের 18 তারিখে আমার আব্বা মারা যায়। তারপরে আমি মোটামুটি লেখাপড়া থেকে একদম বিচ্যুতি হয়ে যাই। অ্যাডমিশন জার্নিতে এটা তোমার জন্য একটা বড় ধাক্কা ছিল, বেশ বড় ধাক্কা ছিল, যেটা কাছ থেকে আমরা দেখছি। আসলে ওরা জুনিয়ররা জানে না, অ্যাডমিশনের সময় কিন্তু এরকম প্রত্যেকটা ফ্যামিলিতেই কিছু না কিছু প্রবলেম আসে, অনেকের অনেক ধরনের প্রবলেম। বাট আমির হামজার যে ধাক্কাটা এসেছিল এটা একটা স্টুডেন্টের বা একটা ছেলে লাইফের অন্যতম বড় ধাক্কা। বাট এই ধাক্কা পার করেও যে আমরা উঠে এসেছি, আমরা আগায় এসেছি, আলহামদুলিল্লাহ। ওর সর্বোচ্চ পরিশ্রম ছিল, ওর সাথে আমরা তো চেষ্টা করছি। আর ভাই স্যারের ক্লাসের পাশাপাশি যদি লেকচার শিট কিংবা স্যারের বইয়ের কথা বলি, তাহলে এই বিষয়ে বলার আমি একটা উদাহরণ টানতে চাই। যে উদাহরণ তো না, এটা গল্প আকারে বলে যে আমি দেখা যাচ্ছে যে গ্রামারের পিসি দাসের বই আমার কাছে আছে, নিড আছে, তারপরে ক্লিফ স্টোফেল, বায়রন স্টোফেল। টোফেলের বইগুলি মোটামুটি আমি কোনো কিছু বুঝি না, এই কারণে রুমে রেখে দিয়েছিলাম। বুঝার আসলে আমার ওরকম যোগ্যতা হয়ও নাই। তো অন্যান্য যে বইগুলি আছে এগুলি ছিল পাশাপাশি ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য সবচেয়ে বহুল প্রচলিত যে বই, মাস্টার্স বই। ওই বইটা আমি কিনেছিলাম, ওই বইটাই মোটামুটি প্র্যাকটিসের জন্য কিনেছিলাম। তো স্যার ক্লাস নিত, ক্লাসের মধ্যে গ্রামার অংশ যেটুকু বুঝাই দিত, তো বোঝানোর পরে স্যার একটা কথা বলতো, প্রথমে লেকচার শিট যেটা আছে এটা তোমরা সলভ করবা, সলভ করার পরে বাংলাদেশের যে কোনো বই থেকে যে কোনো ইউনিভার্সিটির কোশ্চেন তোমরা সলভ করবা, যদি বাধ্যে যাও তাহলে আমার কাছে আসবা, এই কথা বলতো। এবং আমি শুরুর দিকে দেখা যাচ্ছে যে যে সকল বিষয় ভাইয়া স্যার পড়ায় দিত সেই সকল বিষয় আমি পড়তাম, পড়ার পরে লেকচার শিট কাভার করে মাস্টার্স একটু পড়ার চেষ্টা করতাম। পরে দেখি যে ওগুলি আমি এমনি পারে যাচ্ছি। তো যখন দেখতেছি এমনি পারে যাচ্ছি, তখন আমি শুধু লেকচার শিট পড়ার পরে উপরে জোর দিলাম, কারণ আমার ওই যে মেমোরাইজিং আগে থেকে কাভার ছিল না, এই কারণে মেমোরাইজিং বারবার পড়ে নিজের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করলাম, যাতে আমার মেমোরাইজিং মার্ক না ছোটে। এই হচ্ছে বিষয়। আর এই যে যদি বলি যে ফাইনাল টাচের কথা, ফাইনাল টাচ থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশনে আমি যে কটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছি হুবহু কমন পেয়েছি। শুধু ফাইনাল টাচ বললে ওরা বুঝবে না। ফাইনাল টাচ হচ্ছে আমার একটা বই, আমি লাস্টে আমার স্টুডেন্টদেরকে একটা বই দিই, ওটার নাম হচ্ছে ফাইনাল টাচ। মানে এই বইটা আমি আমার রুমের পাশে একটা ছেলে, নাম হচ্ছে মওদুদ, আমার বন্ধু, তো ও আমাকে একদিন বলতেছে যে তোমার এই বইটা আমারে দিও, আমি তো এরকম ইউনিভার্সিটি অ্যাডমিশন এখন দেবো। ও হচ্ছে মেডিকেলের প্রিপারেশন নিয়েছিল। তো কয়েকদিনের মধ্যে বলতেছি এই বইটা পড়লে যেহেতু হুহু কমন আসে তাহলে আমি এইটা পড়বো। ওই কথা বলতেছে। পরে আমি বললাম যে শোনো, তুমি এই বইটা নিয়ে তুমি শুধু এক পৃষ্ঠা পড়ো। পরে ওই এক পৃষ্ঠা পড়ে কোনো কিছু বুঝলো না। না বুঝার কারণ কি? না বুঝার কারণ হচ্ছে স্যার বলল যে এটা হচ্ছে একদম শেষে দেয়, এটা ফাইনাল টাচ। একদম মানে আমরা 17টা লেকচার শিট কাভার করে একদম পাকাপোক্ত হয়ে তারপরে এই বইটা পড়ি। লেকচার শিট বলতে এই যে এরকম আমরা এরকম 17টা লেকচার শিট, 17টা লেকচার শিট শেষ করার পরে এটা হচ্ছে ফাইনাল টাচ, গ্রামার অংশ শেষ করে এটা প্র্যাকটিসের জন্য আমরা পড়ি। এবং আমি বলতে পারি যে এখান থেকে হুবহু কয়েকটা ইউনিভার্সিটি আমি যে কয়টাতে পরীক্ষা দিয়েছি কমন পাইছি, কমন আছে, আর ম্যাক্সিমাম কমন আছে ইনশাআল্লাহ। আর গ্রামারের কথা বললাম, গ্রামারের কথা ওই যে বললাম প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা হচ্ছে স্যার মাঝে মধ্যে আমাকে বলেন। আমাদের লেকচার শিটের বাইরে আসলে সত্য কথা বলতে আমি যে লেকচার শিটগুলো বানাইছি, এই লেকচার শিটগুলা আমি লিখিনি, এটা
মোটামুটি বাজারে 7-8টা বইকে কপি করেই বানানো, যার মধ্যে ব্যারনস্টোফেল, ক্লিফস্টোফেল, রেমন মার্ফি বই, মাস্টার বই, আরো বেশ কয়েকটা বই আছে, এরকম 7-8টা বইকে কপি করে আমার একটা লেকচার শিট বানানো। মানে যখন আমি কোনো গ্রামার টপিক্সের উপর নোট বানাইছি, ওই টপিক্সটার উপর ওই সকল বইতে যে পার্টগুলো আছে সেই সবগুলো এনে দিছি, যে কারণে আমি সবসময় বলি যে আমার একটা লেকচার শিট বলে 7-8টা বই পড়া হবে। সো এর বাইরে আর বই কেনার দরকার হয় না, বই পড়ার দরকার হয় না ইনশাল্লাহ। এবং এখন পর্যন্ত যত বছর ধরে পড়াচ্ছি, আমি 14 বছর হয়ে গেল, আমি যা পড়াচ্ছি, যে নোটগুলা দিচ্ছি, আল্লাহর রহমতে এর ভিতর থেকেই সর্বোচ্চ কমন আসে ইনশাল্লাহ। এবং আমি বলতে পারি এগুলা পড়লে যদি কমন নাও আসে, তাও একটা স্টুডেন্ট কখনো বাদবে না, বিকজ ইংলিশ তো শুধু মেমোরাইজিং এর পার্ট না, এটা বোঝার পার্ট। আর একটা স্টুডেন্ট বুঝে গেলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এটাই আমরা ওইভাবেই প্রস্তুতি নিই ইনশাল্লাহ। আর আমার স্টুডেন্ট গুলা, আমি হামজাকে সাথে নিয়ে বলছি, আমার স্টুডেন্ট কি পারে না পারে আমি জানি না, বাট আমার স্টুডেন্ট যখন আমার এখান থেকে বেরোয়, ওরা হাতির বাচ্চা হয়েই বেরোয়। ওরা যখন যেখানে ইংলিশে পা দিবে, ইনশাল্লাহ হাতির বাচ্চা হয়ে পা দিবে। মানে এই বিষয়ে আমি যদি বলি যে স্যার, আপনি একটা কথা বলতেন ক্লাসের মধ্যে যে তোমরা এখানে কার কতটুকু গ্রামারে নলেজ, আমি সেটা দেখবো না, আমি তোমাদের জিরো থেকেই শেখাবো, জিরো থেকে হিরো বানাবো। এই বিষয়টা আমার ক্ষেত্রে একটু দেখা যাচ্ছে যে কাজে দিয়েছে, কারণ অনেক স্টুডেন্ট, আমি তো এখানে আসার পরে দেখেছি যে যদি সিয়ামের কথা বলি, সিয়াম ইংরেজিতে অনেক ভালো পারে, তারপরে রাফসান, তারপরে সেবা, আমরা ওদেরকে নিয়েও আসবো। সিয়াম নামে যার কথা বললো, রাজশাহী ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টে 16তম হয়েছে। রাফসান তো রেকর্ড করে ফেলছে। রাফসান বাংলাদেশের এমন কোনো পরীক্ষা নাই যে যেখানে চান্স পাইনি। রাফসানের নিয়ে আমরা একটা ভিডিও বানাইছিলাম, আমার অন্যতম কাছের ছোট ভাই, সব জায়গা মেডিকেল থেকে শুরু করে বাংলাদেশের যত জায়গা পরীক্ষা দিছে সব জায়গাতে চান্স পাইছে। এছাড়াও সেবা আছে, সেবা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, বিউপিতেও চান্স পাইছে, বিউপির ইংলিশে পড়ছে সেবা। যেটা বলতেছিলাম, আচ্ছা, সেবা, তারপরে রাফসান, এরা দেখা যাচ্ছে যে ইংরেজিতে অনেক ভালো পড়তো। তো এখন স্যার যদি শুধু ওদের কথা চিন্তা করে ক্লাস নিত, তাহলে আমরা একটু বিপদে পড়ে যেতাম। বাট স্যার বলতো যে তুমি কতটুকু পারো সেটুকু আমার দেখার দরকার নেই, আমি জিরো থেকে শুরু করবো এবং তোমাদের হিরো বানাবো। আলহামদুলিল্লাহ আমি হয়েছি, আলহামদুলিল্লাহ এখন হিরো হয়ে পাশে আছে ইনশাল্লাহ। কদিন পর ভিলেনরা যত মার্ডার করে যাবে, সবার জয় বিচার করবে। যেখানে ছিলাম যে স্যারের ওই ক্লাসগুলি, মানে আমি ওই কথা এই কারণে বলতেছি যে আমার ডিসেম্বরের পর থেকে আমি মোটামুটি পড়াশোনা থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যাই। একদম বিচ্ছিন্ন বললে ভুল হবে, আমি মাঝে মধ্যে পড়তে বসতাম, শুধু আব্বার কথাই মাথায় আমার চিন্তা হতো। ঠিক এই কারণে আমার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হয়তো কোনোভাবে খারাপ হয়েছে, এবং এই কারণে আমার সিরিয়ালটা 2949-এ গেছে, মানে লেট সিরিয়াল। ওখানে আর ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন আমার পূরণ হলো না। কিন্তু স্যার আমাকে মাঝে মধ্যে ফোন দিয়ে বলতো যে লেগে থাকো, এবং এই লেগে থাকো এই কথাটার কারণে হয়তো আমি কোনোভাবে অনুপ্রাণিত হয়েছি, যার দরুন বই নিয়ে বসতাম, আব্বার কথা মনে হতো, কান্না করতাম, আবার বই নিয়ে বসতাম। কারণ আমার আব্বার স্বপ্ন ছিল, আমি যদি এখন সত্যি বলি যে আমার কোন ইউনিভার্সিটির স্বপ্ন ছিল, আমি অ্যাডমিশন লাইফে স্বপ্ন দেখছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। কিন্তু তার আগে আমার আব্বা জীবিত থাকা অবস্থায় আমাকে শুধু রাজশাহী ইউনিভার্সিটির কথাই বলতো। তার একটা বিষয় ছিল কি, যে আমাকে তিনি খুব ভালোবাসতেন। ঢাকা ইউনিভার্সিটি, ওখানে মূলত সবসময় ঝামেলা হয়, ঠিক এই কারণে তিনি আমাকে রাজশাহী এখানে লেখাপড়া করার জন্য পরামর্শ দিতেন, বলতেন যে এখান থেকে পাবনা যেতে মাত্র অল্প সময় লাগে, 2-2.5 ঘন্টার যাত্রা। তার মানে তোমার বাবার স্বপ্নটাই আল্লাহ পূরণ করেছে, এবং তোমার বাবা উপর থেকে দেখছে ইনশাআল্লাহ যে আমার ছেলে আমার স্বপ্ন পূরণ করেছে। আল্লাহ এগুলো আসলে বাবা মার দোয়া তো আল্লাহ কবুল করে, এটাই কবুল করে নিছে সরাসরি যে আমার ছেলেকে তুমি আল্লাহ রাজশাহী ইউনিভার্সিটিতে দিও, এবং দিছে তো দিছে, বেস্ট অপশনে দিছে আল্লাহর রহমতে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ঢাকা ইউনিভার্সিটিতে ওই ইসলামের ইতিহাস বা ইতিহাসের থেকে পড়ার থেকে বেটার না যে আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে লতে পড়বো, এটা অনেক বেটার। আমি তো এটা বেটারই মনে করি। জি, আর এখন যদি ল এর কথা বলি, আমি যখন ক্লাস 7-এ ছিলাম, আমার তো ইউনিভার্সিটিতে পড়ার জন্য অ্যাডমিশন দিতে হয় এইটুকুই জানতাম আমি। আমার আব্বু তখন আর কি করে জানবা সেটা তো। আমার আব্বু, আমার বড় আব্বু আছে বীর মুক্তিযোদ্ধা হাসান আলী প্রামাণিক, তার কাছে সব সময় যেত এবং বলতো যে আমার ছেলেকে কিভাবে পড়ানো যায়। আমার যে সকল টিচার আছে গ্রামের, তাদের বলা হতো যে আমার ছেলেটা কি করলে এখন ভালো হয়। তোমাকে আমি একটা জিনিস জানা রাখি, তুমি জানো কিনা জানি না, অনেক স্টুডেন্ট আছে বাংলাদেশে যারা ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েও রাজশাহীর লতে পড়তে আসে। ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট সেকেন্ড, যেমন রাজশাহীর গতবারের একটা খুব
জনপ্রিয় একটা স্টুডেন্ট ছিল, মোটামুটি সবাই চিনে। ওর নাম হচ্ছে জুনায়েদ, মেবি জুনায়েদ ভাই। হ্যাঁ, জুনায়েদ ঢাকা ইউনিভার্সিটিতেও চান্স পাইছিল, রাবিতেও চান্স পাইছিল, বাট ও কিন্তু রাবির লতে চলে এসেছে। সো অনেক স্টুডেন্টই আছে এরকম যারা ঢাবি ছেড়ে রাবির লতে আসে। সো সেক্ষেত্রে তুমি বাংলাদেশের বেস্ট অপশনই পাইছো আমি বলবো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আমার আব্বুর আগে থেকেই স্বপ্ন ছিল সে আমাকে আইন নিয়ে পড়াবে। এটা হচ্ছে আগে থেকেই স্বপ্ন ছিল, সে স্বপ্ন দেখতো আমাকে নিয়ে। আর যদি আমি শেষের কথা বলি, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হওয়ার কারণে দেখা যাচ্ছে যে মোটামুটি একটু লেখাপড়া একদমই ছেড়ে দিয়েছিলাম, যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেই পড়বো। রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়ার পরে মনে আরেকটা আশার আলো জাগে যে হয়তো আল্লাহ তাআলা ভাগ্যে ভালো কিছু রাখছে। এবং আমার যদি রেজাল্টের কথা বলি, রেজাল্টের দিন আমি আমাদের বটতলা আছে আমাদের বাড়ির পাশে, বটতলাতে একটা দোকান আছে, আমি আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব তার দোকানে আমি বসে আছি। তো হুট করে খবর হলো যে রেজাল্ট হয়ে গেছে। তো তারপরে আমি রেজাল্ট দেখলাম, আসরের নামাজ পরে আমি রেজাল্ট দেখছি, আসরের নামাজ মসজিদে পড়ে তারপরে রেজাল্ট যখন দেখলাম, তখন আমি একটা চিৎকার দিয়ে রাস্তার উপরে দাঁড়ায় বসে পড়ছি এবং বসে পড়ার পর কান্না করে দিছিলাম। তখন আমার আব্বার কথা খুব মনে হয়েছিল। তোমার আব্বা অবশ্যই উপর থেকে দেখে খুশি হচ্ছে, তার স্বপ্ন ছিল। তুমি বাবার স্বপ্ন, সবার বাবা থাকে না, আমারও বাবা নাই, বাবার স্বপ্ন পূরণ করেছে, এটাই অনেক। আলহামদুলিল্লাহ, এখন এই পথে আগায় যাইতে হবে। হ্যাঁ, আরো বহু দূর আছে, বহু পথ আছে, কেবল তো জীবনের শুরু। ভার্সিটির এইটাই কিন্তু শেষ না, আরো শুরু, আরো অনেক দূর যাইতে হবে। এখন তোমার আমি বেশি প্রশ্ন করব না, ছোট প্রশ্ন। তোমার যারা জুনিয়র আছে তাদেরকে আশিক ইংলিশ সলিউশন সম্পর্কে তুমি কি পরামর্শ দিবা, যেখানে আসার ব্যাপারে, বা অল্প করে যদি ওদের কোনো মানে পরামর্শ দিতে চাও? পরামর্শ যদি দিতে চাই তাহলে আমি একটা কথাই বলবো, যে আসলে বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং যোগ্য পথ প্রদর্শক যদি তোমার যাত্রার সাথী হয়, তাহলে তুমি আল্লাহ চাইলে সফল হবা। এখন ভাগ্যের বিষয় আলাদা, তবে যোগ্য পথ প্রদর্শক খুবই জরুরি। আমি অ্যাডমিশন টেস্ট পরীক্ষার কথা বললাম, টেস্ট পরীক্ষার আগে সেরকম পড়াশোনাই করতাম না, টেস্ট পরীক্ষার পর থেকে শুরু করেছি। আমার বন্ধু বান্ধব ওরা ইন্টার ফার্স্ট ইয়ার থেকে লেখাপড়া শুরু করতো অ্যাডমিশনের জন্য, আর আমি সেই ওই 1.5 বছর পড়ি নাই, শেষে যে কয়েক মাস পাইছি, এই কয়েক মাসে পরে নিজের এমন একটা ক্যাপাবিলিটি তৈরি করছি যে আমি আলহামদুলিল্লাহ কয়েকটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। এখন যদি আমি বলি যে আসলে আমার ইংরেজিতে, আমি প্রথমে বললাম যে ইংরেজিতে আমি 44 পেয়েছি, এর মানে আমার ইংরেজির প্রতি একটা ফোবিয়া ছিল, এবং এইটা দূর করার মেইন কারিগর হচ্ছে আশিক ভাই। তোমরা একদম চোখ বুঝে স্যারের কাছে আসতে পারো, স্যার অবশ্যই তোমাদের যথাযথ, তোমাদের যা কিছু দরকার স্যার সব কিছু ব্যবস্থা করবে ইনশাল্লাহ। আমি এটুকু বিশ্বাস করি, এই বিশ্বাসটুকু আমার আছে, কারণ আমি তো অন্য কারোর কথা শুনে বলতেছি না, নিজে স্যারের কাছে পড়ছি এবং তারপরে বলতেছি। ইনশাল্লাহ আমরা আমির হামজার এই গল্প থেকে অনেক কিছু জানলাম, বুঝলাম জীবনে। এটাও আমরা ওর গল্প থেকে শুনলাম যে লাইফে কিন্তু অ্যাডমিশন লাইফে, এটা আমি আমার অনেক স্টুডেন্টদের দেখছি যে পারিবারিক যত ঝামেলা, যত কিছু, যত প্রবলেম, যত ঘূর্ণিঝড়, সব এই অ্যাডমিশন জার্নিতেই আসে, সব স্টুডেন্টেরই। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো লেগে থাকতে হবে। আর দিন শেষে যারা ইন্টার পড়ছো তাদেরকেও বলবো, রাজশাহী তো পড়ানোটার শুধু পড়ানোর মধ্যে না, এটা বিজনেসের মধ্যে চলে গেছে। তো সবাইকে রিকোয়েস্ট করবো, দেখো, বুঝো, শুনো, সবাই ভালো টিচার, আমি সবাইকে সম্মান রেখে বলছি, সবাই ভালো টিচার, বাট দেখো, শুনো, বুঝো, দেন তুমি তোমার সিদ্ধান্ত নাও, সেই অনুযায়ী আগাও। আর অ্যাডমিশন পরীক্ষা হচ্ছে তোমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট গেম। আমি রিকোয়েস্ট করবো এটা নিয়ে কেউ গ্যাম্বলিং করো না, বিসমিল্লাহ বলে আগাও, ইনশাল্লাহ সবার জন্য ভালো কিছু ওয়েট করছে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, এবং নেক্সট কোনো একটা সফল স্টুডেন্টের নিয়ে আমরা সফলতার গল্পে আসবো। ততক্ষণ পর্যন্ত বিদায়। থ্যাংক ইউ সো মাচ।